আসসালামু আলাইকুম। সেল সেল সেল। হ্যাঁ, আমরা কি এখন থেকে সেল করে প্রফিট বুক করব, নাকি আরও কিছু সময় অপেক্ষা করব? এই সব বিষয় জানবো। পাশাপাশি আমরা বাইয়ের কথাও জানবো। বাই বলতে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কয়েকটা স্টক নিয়ে কথা বলবো, যেগুলি আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারি। আর বাজার লং টার্মের জন্য স্টেবল কিনা, লং টার্মের জন্য ইনভেস্ট করার সময় কিনা, এই সমস্ত সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমি রাটক্লিফ জাকারিয়া, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার অ্যানালাইসিস বা আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা যদি এই হোম পেজে আসি, দেখেন 61.55 পয়েন্ট আমাদের পজিটিভ ছিল। দিনের একটা সময় আমাদের এই পজিটিভটা 71 না 72 পয়েন্ট পর্যন্ত ছিল। যাই হোক, মূল কথা হলো আমাদের টার্নওভার কিন্তু গত দিনের চাইতে একটু কমে গেছে। ঠিক আছে, তাই আমরা চিন্তা করব টার্নওভার কমছে কেন এবং এর মধ্যে কি জিনিসগুলি আছে, কেন আমরা সেলের কথা বলতেছি। দেখেন, আমার এই চারটা ড্র করা ছিল যে এইটা আমাদের রেজিস্ট্যান্স, কিন্তু আমরা যদি খেয়াল করি, এই যে 7 এপ্রিলে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল থেকে আমাদের রিজেকশন পাওয়া শুরু করছে, তারপর ওঠার চেষ্টা করছিল, বাট এইটার উপরে কিন্তু আর যেতে পারে নাই। তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, তার মানে যদি আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট করি, তাহলে আমরা দেখব আজকে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স জোনে বাজার ঢুকে গেছে, এবং আমাদের এইখান থেকে যে একটা ট্রেন্ড আসছে, এটা 617-18 পয়েন্টের মতো একটা আপ ট্রেন্ড। তাহলে আমরা তো চিন্তা করতেই পারি যে এখন একটু কারেকশন, আর কারেকশন যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের প্রফিট নেওয়া মানে সেল করাটা জরুরি। শুধু কোডে প্রফিট দেখলেই হবে না, সেই প্রফিটটা আমাদের ঘরেও তুলতে হবে। সেই কারণে আমরা চেষ্টা করব আমাদের যে যে শেয়ারগুলিতে প্রফিট আছে, সেই শেয়ারগুলি থেকে প্রফিট তুলে নিতে। এমন হতে পারে আগামীকালকেও ইন্ডেক্স বাড়বে, হয়তো এই জায়গায় এসে এই রেঞ্জের ভিতরে, মানে 5196 টু 5239, মানে 40, এর ভিতরে যে কোনো জায়গা থেকে একটা রিজেকশন ক্যান্ডেল পেতে পারে। আর যদি এইরকম একটা রিজেকশন ক্যান্ডেল আসে, এটা কি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে আমরা বলি শুটিং স্টার ক্যান্ডেল। এই শুটিং স্টার জাতীয় ক্যান্ডেল অথবা এইটা গ্র্যাপস্টোন ডোজি নাকি যে ডোজি আর কি, এই দুই ধরনের বা এই ধরনের এই তিনটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল যদি আমরা এই সার্কেলে, এই রেঞ্জের ভিতরে আমরা পাই, তাহলে আমরা মোটামুটিভাবে ধরতে পারবো যে বাজার একটু কারেকশনে আসতে চায়। পাশাপাশি এই যে একটা আমাদের MA লাইন, এই লাইনটা কিন্তু MA 200 লাইন, আর MA 200 লাইনের উপরে যখন প্রাইস থাকে, তাহলে আমরা সাধারণত ধরে নেই যে আমরা লং টার্মের জন্য বাজার প্রস্তুত বা আমাদের কোনো একটা স্টক প্রস্তুত। তাহলে এই MA 200 আমাদেরকে বলতেছে বাজার লং টার্মের জন্য প্রস্তুত। হ্যাঁ, এই লং টার্মের জন্য প্রস্তুত হলেও সে একটা তো কারেকশন দিবে, মানে রিটেস্টমেন্ট যেটা বলি, রিটেস্ট। সেই রিটেস্টটা হতে পারে এই ফিবোনাচি অনুযায়ী, হতে পারে এই যে হরিজেন্টাল যে সাপোর্ট, সেই সাপোর্ট, আমরা হরিজেন্টাল সাপোর্ট যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা হয়তো এই যে এই লাইনটা আমরা ড্র করতে পারি। ফিবোনাচি অনুযায়ী যদি হয়, আমাদের এইটা মূলত হয় 38.2%। তাহলে আমি মনে করি না এখন বাজার এমন অবস্থায় আছে যে 38.2% কারেকশন দেবে। তাহলে আরেকটা আছে, এটাকে আমরা ভ্যালিড ধরি না, আমরা ফিবোনাচি, তাই ফিবোনাচিটা আমরা কেটে দিচ্ছি। আমরা হরিজেন্টাল সাপোর্ট, এই সাপোর্টটাকে আমরা কাউন্ট করতে পারি 5111 থেকে 5130, এই রেঞ্জ পর্যন্ত শেয়ার বাজারটা আসার
সুযোগ আছে যদি ওই বললাম এই 3 ধরনের ক্যান্ডেল যদি এইখানে আগামীকালকে ফর্ম করে, আর যদি এই 3 ধরনের ক্যান্ডেল ফর্ম না করে এই ধরনের একটা মারবুজি ক্যান্ডেল ফর্ম করে এটা ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে তো আমাদের এই জায়গাটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স ধরবে। যাই হোক, যত কিছুই হোক, বাজারে যে ভলিউমটা আসছে সেই ভলিউমটা আমাদের পজিটিভ ভলিউম। তবে আজকে এই ক্যান্ডেলের সাথে এই ভলিউমটা আমাদের ম্যাচ করে না। আজকে আমি আশা করছিলাম 700 কোটি টাকার উপরে টার্নওভার হবে, সরি 800 কোটি টাকার উপরে আমাদের টার্নওভার হবে, কিন্তু সেটা আমাদের হয় নাই। সেটা হলো আমাদের একটু ল্যাকিংস রয়ে গেছে। এই ল্যাকিংসটা ধরে আমাদের বুঝতে হবে যে আগামীকালকে এইরকম একটা শুটিং স্টার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল এখানে ফর্ম হওয়ার একটা চান্স রয়ে যায়। যাই হোক, আর আমি যাব না, আবার আবো না। নেগেটিভ কথা বলাটা ঠিক না, নেগেটিভ কথা বললে আমরা প্যানিকড হয়ে যাই, আমরা আরও মন খারাপ করি। সো আমরা আশা করি বাজারে যে উত্থান, সেই উত্থান অব্যাহত থাকবে, এবং আমাদের যে একটা টার্গেট কি, আমরা এই মাসে 1000 কোটি টাকা টার্নওভার আমরা দেখতে চাই। আমরা মনে করি 1000 কোটি টাকা টার্নওভার আমরা ইনশাল্লাহ দেখব। এবং এইখানে যে একটা ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনটাও আমাদের সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। যে জিনিসটা দেখেন, টেক্সটাইল সেক্টর বরাবরই আমাদের সেক্টর গেইনারে কিন্তু প্রতিবারই চলে আসছে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল, একটা ফাইন্যান্স সেক্টরটা ঢুকে গেছে 1, 2, 3 মধ্যে। না হয় আমাদের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং এইগুলি থেকেই যায়। যাই হোক, তারপরে যদি আমরা টপ গেইনার দেখি, টপ গেইনারও আমরা দেখব। দেখেন, এই ফাইন্যান্স আছে, এটা আবার আমাদের ওই যে ফুয়েল সেক্টর, এই টেক্সটাইল, ব্যাংক, এই টেক্সটাইল, মানে টেক্সটাইল আছে, ঠিক আছে। সো আমরা কি করব, আজকে আমরা কেমিক্যাল অ্যান্ড মানে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর নিয়ে কথা বলবো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। চলুন আমরা সেখানে চলে যাই। হ্যাঁ, কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর থেকে আমরা এই 6টা স্টক খুঁজে পাইছি যে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারি। আপনারা অনেকে জানতে চান আমি এই স্ক্যানারটা কি দিয়ে তৈরি করি। আমি এক এক সময় এক একটা স্ক্যানার তৈরি করি, যেহেতু আমি ফান্ডামেন্টাল স্টক খুঁজতেছি, সেই কারণে আমি প্রথমে পিটা রাখছি। দেখেন, পি 15, ভ্যালু 15-র নিচে যেই পিগুলি আছে আমি সেই ক্যাটাগরিগুলি মানে রাখছি। আর ক্যাটাগরি কি, এ এবং বি, জেড ক্যাটাগরি আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। তারপরে আর এই যে আরএসআইটা আমি রাখছি যে ইনভেস্ট করার মতো অবস্থানে, মানে এখনই ইনভেস্ট করে শর্ট টার্মেও যেন প্রফিট জেনারেট করতে পারি। আর লং টার্মের চিন্তা হলো যে যত নিচে কেনা যায়, তবে আমি চিন্তা করছি যে এখন কিনবো, এখনই আমরা কিছু প্রফিট করব, মানে ধাপে ধাপে আমরা প্রফিট করব, আবার নিচে নামলে আবার কিনবো, আবার উপরে উঠবে সেল করবে, এটা। এবং এটা লং টার্মের জন্য আমার কোয়ান্টিটি ঠিক থাকবে, মানে আমি লং টার্মের চিন্তা করে কিনবো, কিন্তু ইমিডিয়েটলি যেন আমি কিছু প্রফিট টেক করতে পারি। এই বেসিসে আমি আরএসআইকে 55টা ভ্যালু আমি ধরে নিছি। আর আরেকটা ব্যাপার হলো এমএ, এই যে এটা হলো প্রাইস পার্সেন্টেজ, এটা তো 100 না, এটা তো হওয়ার কথা 10। আচ্ছা, 10 এমএ, এটা এসএমএ 20, আমি যেহেতু 20 ফলো করি, এখানে একটু কারেকশন আছে। তারপরে যে মানি ফ্লোর ব্যাপারটা থাকে, আমাদের মানি ফ্লো আমরা যেন 70-এর উপরে যে শেয়ারগুলিতে মানি ফ্লো আছে এইগুলির জন্য আমরা ইয়ে করছি। আর সেক্টর হিসাবে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর ইয়ে করছি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পাইছি, আমরা এই 6টা স্টক আমরা খুঁজে পাইছি যে স্টকগুলিতে আমরা ইনভেস্ট করতে পারি। সো আপনাদের এই শেয়ারগুলি যাদের হোল্ডিংয়ে আছে তারা তো আছেনই, আর না যাদের নাই তারা এইখান থেকে যে কোনো শেয়ার, যদি কালকে থেকে বাজার একটু কারেকশনে আসে তাহলে আপনি অপেক্ষা করবেন। আর যদি মনে করেন যে না, কারেকশনে আসুক, আমি এইগুলো লং টার্মের জন্য আমরা কিনতে চাই, সেই হিসাবে আপনারা এই শেয়ারগুলি যেটা যার পছন্দ হয় আপনারা সে কিনে নেবেন। তবে আমি এই 6টার মধ্যে থেকে আমি স্কয়ার ফার্মা এবং মেরিকোকে খুব বেশি প্রাধান্য দিই, ঠিক আছে। কেন প্রাধান্য দিই সেটা যদি আমরা দেখি, দেখেন মেরিকোর পি 14 হলেও এটা একটা
মানে মোটামুটি বলা যায় লো পেইড আপ, হ্যাঁ। আর তার লং টার্ম শর্ট টার্ম লোন একেবারেই নাই, জিরো। সো এইটাকে আমি প্রথম প্রায়োরিটি দিচ্ছি আপনাদের লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর দ্বিতীয় প্রায়োরিটি দিচ্ছি আমি স্কয়ার ফার্মাকে। দেখেন তার রিজার্ভের অবস্থা দেখেন, 11,501 মানে 2 কোটি টাকা তার রিজার্ভ আছে। এই রিজার্ভের তুলনায় এই লোনগুলি কিছুই না। আর পির দিক চিন্তা করলে একেবারে লো পিতে আছে, ঠিক আছে। তাহলে লো পিতে আরেকটা শেয়ার আছে যে অ্যাকমি ল্যাব, হ্যাঁ। সো অ্যাকমি ল্যাবটাও আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকমি ল্যাবটাও অনেক ভালো একটা শেয়ার, ভালো করবে, এটা খুব লো পজিশনে আছে। সো আপনারা এই 6টা শেয়ারকে বিবেচনা করতে পারেন। তাহলে আমি আপনাকে লিস্ট করে দিলাম। 1 নম্বর পজিশনে আপনারা মেরিকো রাখবেন, 2 নম্বর পজিশনে স্কয়ার ফার্মাকে রাখবেন, 3 নম্বর পজিশনে আপনি অ্যাকমি ল্যাবকে রাখতে পারেন, নাভানা ফার্মাকেও রাখতে পারেন। আমি অ্যাকমি ল্যাবের চাইতে নাভানা ফার্মাকে আমি বেটার মনে করতেছি এই মুহূর্তের জন্য। আপনি নাভানা ফার্মা 3 নম্বরে রাখবেন, 4 নম্বরে অ্যাকমি ল্যাব, 5 নম্বরে এসিআই ফর্মুলা, 6 নম্বরে বেক্সিমকো ফার্মা। যদিও বেক্সিম ফার্মাটা অনেক ভালো করার চান্স আছে, তারপরেও যেহেতু আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নাই, সেই হিসাবে আমি তাকে একটু নিচে রাখলাম। তাহলে এই যে লিস্টটা, এই লিস্ট অনুযায়ী আপনারা এই শেয়ারটা যতটুকু কমে সম্ভব আপনারা কম প্রাইসে কেনার চেষ্টা করবেন। আরেকটি কথা না বললেই নয়, জেড ক্যাটাগরির যেই সিরিজ আমরা শুরু করছিলাম, 1টা 2টা 3টা জেড ক্যাটাগরির নিয়ে আমরা পরপর 3টা ভিডিও বানাইছি। তবে একটু সতর্কীকরণ, আমরা আর আপাতত জেড ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবো না, একটু ফান্ডামেন্টাল টাইপের আমরা যাব। তো যে ভিডিওগুলিতে আমরা যে শেয়ারগুলি নিয়ে কথা বলছি, ওইগুলিতে যখন প্রফিট আসবে, যেহেতু আমরা একটা কারেকশনের চিন্তা ভাবনা করতেছি, বাজার লিটেল কারেকশন না, এটাকে বলে রিটেস্টের চিন্তা করতেছি, তাই প্রফিটে থাকা স্টক থেকে ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প করে প্রফিট টেক করা শুরু করবেন। দেখেন আজকেও টপ গেইনারের মধ্যে 20টার মধ্যে 10টা শেয়ারই আমাদের জেড ক্যাটাগরি, 1 2 মানে এই প্রথম 2টা, তারপরে এই এসএস স্টিল 3টা, ম্যাক্সন স্পিনিং 4টা, তারপরে হলো এই যে বিআইএফসি 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই 10টা। টপ 10-এর মধ্যে 10টাই আমাদের জেড ক্যাটাগরি। তার মানে জেড ক্যাটাগরি ফুরিয়ে গেছে এরকম না। আমি যদি জেড ক্যাটাগরি পারফেক্ট জিনিস আমি আপনাদের পাই, তাহলে অবশ্যই ভিডিও বানাবো। বাট আপনারা যেই শেয়ারগুলি কিনছেন তা থেকে প্রফিট টেকের একটা চিন্তা ভাবনা করেন, কালকে থেকে হোক পরশু দিন থেকে হোক। যেই দিন আপনারা দেখবেন ওই যে একটা ক্যান্ডেলের কথা বললাম, এই যে এই 3 ধরনের ক্যান্ডেল, এই ধরনের যে ধরনের ক্যান্ডেলই হোক, এই 3 ধরনের ক্যান্ডেল যেদিন থেকেই পাবেন, সেই দিন থেকে আপনারা প্রফিট টেক করার চিন্তা শুরু করে দেবেন। আর গ্রিন ক্যান্ডেল প্রতিদিন থাকলে কোনো সমস্যা নেই। এই ছিল আজকের ভিডিও। তাই আপনারা যারা আমার এই ভিডিওগুলি আপনারা দেখেন নাই, অবশ্যই দেখবেন, কারণ এইগুলির ভিতরে অনেক তথ্য লুকিয়ে আছে যেগুলি আপনারা চিন্তাও করতে পারবেন না। আর যখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনারা বুঝবেন যে আমি কি বলতে চাই, কি শেখাতে চাই।